আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমি অসুস্থ থাকার পরেও আপনার এখানে উপস্থিত হয়েছে। যেটা আপনি শিরোনাম দিয়েছেন, সবচেয়ে প্রথমে আমার কাছে খুব ভালো লাগলো, আপনি যে একটা নতুন শব্দ আবিষ্কার করেছেন। অন্তত ওই যে হাদির মতো তালিবের সহায়কার ও অন্তস্তকার আর চাইতে এটা অনেক চমৎকার একটা শব্দ উচ্চারণ করেছে, মহামব ইউনুস। এই যে আমি আমি শিওর মানুষ আজকে থেকে মহামব ইউনুস বলেই ডাকবে, প্রফেসর মহামব ইউনুস। এই মব আবিষ্কারের জন্য আমাদের উচিত তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া, যেটা মানে একটা নোবেল দেওয়া উচিত মরণোত্তর। মরণোত্তর কেন বললাম, কারণ পাবলিক তো পেটে পাড়াতে গুবাইর করে ফেলবে, আপনি তো জীবিত থাকতে তাকে দিতে পারবেন না। প্রফেসর নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। তো দুইবার বলবেন, দুইবার বললে সব বেশি বলবেন মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, এভাবে বলবেন, তাহলে সব বেশি। যাই হোক, ইনি যে কাজটা করছেন, সে গোলামও না, মানে সে দালালও না, ও তো গোলাম। কিভাবে? ধরেন আপনার যে টি শার্টটা আছে গায়ে আর যে ক্যাপটা, ধরেন এটা ইটালি থেকে তৈরি করা হয়েছে, আমি সেটা ব্রোকারি করব, আমেরিকায় বিক্রি করব, আপনাদের এখন আপনি যে দেশে আছেন সেই দেশে বিক্রি করব, বা ইংল্যান্ডে আমি বিক্রি করবো, ইউকেতে বা অস্ট্রেলিয়া সিডনিতে বিক্রি করব। এই টি শার্ট আর ক্যাপ বিক্রি করতে, দালালি করতে কিন্তু যথেষ্ট যোগ্যতা লাগে, চাইলে কিন্তু পারা যাবে না। মানে সেখানে অনেক যোগ্যতা লাগে। দালালি কিন্তু একটা পেশা, এবং তাকে যথেষ্ট পয়সা দিয়ে মানুষ দালাল রাখে। কিন্তু যেমন আমাদের জামালপুরে ছিল, আমি কথা একটু চান্স পেলে জামালপুরকে সামনে নিয়ে আসি, বুঝছেন? তো জামালপুরে ছিল আগে পাটের দালালি করা একটা পেশা ছিল, এবং এটা অনেক বড় পেশা। নামের শেষে তারা প্রাউডলি বলতো, যেমন মনে করেন আসাদ দালাল, ফরিদ দালাল, এরকম নাম থাকতো। এখনো আছে, এখনো দেখুন অনেকেই বলে আমার দাদা অমুক দালাল, আমার বাবা অমুক দালাল, আমার নানা অমুক দালাল, আমার মা মানে পাটের দালাল। ওইখানে দালাল মানে পাটের দালাল নামই থাকে এটা আমাদের জামালপুরে। তো যোগ্যতা লাগে, কিন্তু ইউনুস হচ্ছে গোলাম। সে গোলাম বলেই তো আজকে এই ঘটনা। শুনেন, দালালগুলি করলো মানে কি, সে আপনার ব্যবসার সাথে সম্পৃক্ত। আর গোলাম মানে কি, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তো এই জন্য গোলামের, যেহেতু এটা গোলাম ক্ষমতায়, গোলামের দেশের লোকদের ভিসা স্থগিত করবো না, কি করবে? তবে এই যে যারা চাপা মেরেছিল ইউনুস ম্যাজিক, মার্শাল্লাহ, এবার ম্যাজিক কেমন লাগে? এই ম্যাজিকে যে কোন দিকে নিয়ে যাও, আমাদের দেশে আফগানিস্তান আর পাকিস্তান ছাড়া, সম্ভবত আফগানিস্তানও ভিসা দিবে না, পাকিস্তান ছাড়া পৃথিবীতে আর কোন দেশে যাওয়ার জায়গা না। আপনি ভালো করে জানেন যে আমি আফ্রিকার দেশগুলো যেতে চেয়েছিলাম, ওই উগান্ডা পর্যন্ত। উগান্ডা বলেন, এমনকি ওই যে আরেক কি সেন্ট্রাল এশিয়ার যে ওই যে তাজাকিস্তান এগুলো যেতে চেয়েছিলাম। আপনি জানেন সে ভিসা ক্যান্সেল, তারা আর ই ভিসা দেয় না বাংলাদেশিদের। কয়েকদিন পরে দেখবেন উগান্ডার ভিসা বন্ধ করে দিবে, আফগানিস্তানের ভিসা বন্ধ করে দিবে, নিশ্চিত থাকেন। ডক্টর ইউনুসের মতো, কি নাম দিয়েছেন, মহামব মোহাম্মদ মহামব প্রফেসর ইউনুস ওরফে আবার মহামব। তো এই মহামবদের জগতে এরা তো পৃথিবী তো বুঝে ফেলেছে। আপনি দেখেন না, নেপাল একটা দেশ, সেও বলে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেব না। তাহলে বুঝতে পারছেন তো এই দেশের পরিস্থিতি কতটুকু নেমে গেছে। অথচ 3 বছর আগে আমরা যারা শেখ হাসিনাকে এত গালি দিলাম, এত সমালোচনা করলাম, সেই শেখ হাসিনার আমলেও খোদ পেয়ারা পাকিস্তানিদের আব্বা, মানে পাকিস্তানি নেতারা সংসদে দাঁড়িয়ে বললো হামে বাংলাদেশ বানাদো। আর আজকে নেপাল বলতেছে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমি প্রাউড ফিল করি যে কার্কি সাহেবা, যিনি বিচারপতি এবং এখন বর্তমান নেপালের সরকার প্রধান, তিনি যে সাহস করে এটা বলেছেন, তিনি বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন এই বাক্যের মাধ্যমে যে বাংলাদেশের পরিস্থিতি কত জঘন্য, কত নিম্নমানের। ওই যে বীর বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাষায় বলি, যদিও তিনি তার কথাতে তিনি এখন নাই, কিন্তু আমি তার কথায় আছি। সে হলো জামাতের সাথে তো আমি জান্নাতেও যাব না, যদি থাকে জান্নাত, যদি থাকে তবুও যাব না, আমি জামাতের সাথে অন্তত যাব না। আমি আমার দুশ্মনের সাথে যেতে পারি, জামাতের মতো অসভ্য, ইতর, মুনাফেক, ভণ্ড, বদমাইশ, মিথ্যুক, এরকম মানে পাষণ্ড, এরকম হারামি, এরকম বজ্জাতদের সাথে আমি তো জান্নাতেও যাব না, যদি জান্নাত থাকে। আবার বলছি, যদি থাকে যাব না। ওরা কিন্তু জানে, শোনেন, ওরা যতই বলুক, ওরা কিন্তু আসলে জান্নাতে বিশ্বাস করে না। ওরা যদি জান্নাতে বিশ্বাস করতো, তাহলে ৭১ নারীকে কিভাবে গনিমতের মাল ঘোষণা করেছিল চরমনায়ের, সরসিনার পীরকে দে। জামাত কিন্তু খুব বদশিয়ানা মাল। যেমন এখন বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ বলে গালি দেওয়া হয়, কাকে দিয়ে? চরমনায়ের পীরকে দিয়ে। আর ৭১ গনিমতের মাল ঘোষণা দেওয়া হয়েছিল নারীদের কাকে দিয়ে? সরসিনার পীরকে দিয়ে। বুঝতে পারছেন তো?
মানে কোথায় যেন মিল আছে। আর ওই গানটা যে গাইলো তাকে খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। এবং এর আগে কত সুন্দর দিন কাটাইতো ছাত্রলীগের পেটিকোটের তলে, ঠিক আছে? কত সুন্দর। এটা একটা ভালো ছিল এদের। তবে এদের কপাল আপনি যাই বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে। জামাতের চরিত্র কিন্তু জেনে গেছে। তার জন্যই কিন্তু দেখবেন ১ম এ পিআর করছিল নির্বাচনে যাবে না। এখন কিন্তু দেখবেন নির্বাচনের নাম শুনে তাদের মুখ কালো হয়ে যায়। আগে কিন্তু নির্বাচনের কথা শুনলে খুব খুশি ছিল। এদের নির্বাচনের কথা জিজ্ঞাসা করবেন আলাপই নাই। মনে হয় যে দেশে নির্বাচন হচ্ছে না। আমি সত্যি জামাতের এক নেতাকে ফোন করেছিলাম। আমি ভাই ইলেকশনের খবর কি? কয় ভালো না। আমি কি ভালো না? কই বুঝতাছি না কি? আমি কি বলেন আপনারা ক্ষমতায় চলে যাবেন চালায়া। মানে জনগণ আপনাদের ভোট দিতেছে। কয় না আমগরে ভোট দিব না। আমি কেন বুঝলেন? কয় শালা আপনার মতো লোক থাকলে এইভাবে বলছে, কয় আপনাদের মতো ২-৪ টা লোক থাকলে জামাত আমাদের ভোট দিবে না। যে ক্ষেতের ঢেল ক্ষেতেই ভাঙে। ক্ষেতের ঢেল কিন্তু কেউ বাড়িতে নিয়ে ভাঙে না, গুদামে নিয়েও ভাঙে না, হাট বাজারে ভাঙে না। তো মাশাআল্লাহ ক্ষেতের ঢেল ক্ষেতেই ভাঙতেছে। জুমা কে বলেছে? জুমা। এই কথাটা আপনি আর আমি বললে আমাদের কি বলতে জানেন? ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দালাল, রয়ের দালাল, ইসলামের শত্রু, নাস্তিক, কত গালি না দিত। জুমার এই কথাটা কিন্তু আমরা বলেছি। জুমা একটু সুন্দরভাবে বলছে, আমরা একটু প্রকাশ্য। জুমা একটু ঘুমটা দিয়ে বলছে যে হাদির পাখিবাদীর মানে একটু মানে পাখিবাদীর পোলা হাদির খুনিরা এই সামনের কাতারেই ছিল। যদিও এখন যার উপরে অভিযোগ সে এখন দুবাই আছে। আর যারা আসলে মেরেছে, যাদের উপর অভিযোগ সে আছে দুবাই। আর যারা অরিজিনাল খুনি তারা ছিল সামনের কাতারে। এই কথাটা তো আমরাও বলেছি। এখানে এরা কত বড় বজ্জাত। এই ইস্যুতে ভারতকে গালি দিল, শেখ হাসিনাকে আনতে চাইলো, ভারতের অ্যাম্বাসেডরের মানে হাই কমিশনের বাড়িতে হামলা করলো, তার বসবাস তার আবাসিক এবং অফিস দুইটাতে হামলা করলো, চিটাগাঙে হামলা করলো, কত নাটক করলো। অথচ বলতেছে ভারতে চলে গেছে আইনে দিতে হবে, নাহলে ভারত খায় ফেলবে, 7 সিস্টার খায় ফেলবে, 8 সিস্টার খায় ফেলবে, 9 সিস্টার খায় ফেলবে, কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে। এখন যে খুনি দুবাই পালাই গেল, এখন বলে না কেন? মানে তাদের ভাষায় খুনি, আমাদের ভাষায় না। তাহলে এখন বলে না কেন দুবাইয়ের আমিরকে বলুক, ব্যাপারটা এনে দেন, হলে তোর দুবাই এখন তো মুরুতে কোলায় না। বাংলাদেশে যতক্ষণ ভারত গন্ধ না পাবে, এই বাংলাদেশের পদ্মেদের জোশ জাগে না। যেমন ধরেন ফেলানি আছে না, ফেলানির জন্য বাংলাদেশের সিংহবাম, মিঙ্গবাম, পিঙ্গবাম, আমরা যে কোনো হত্যারই নিন্দা জানাই, যে কোনো অপমৃত্যু নিন্দা জানাই। কিন্তু রাইতের বেলা আপনার সীমান্তে কি কাম? বর্ডারে তো আপনার কোনো কাম নাই। বর্ডারে তো একজন নারী, তার বর্ডারে কি কাজ? বর্ডারে তো আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে ওইখানে আপনাকে রাখে নাই। ১২ ফুট একটা দেয়াল সে কেমনে গেল? আচ্ছা গেল এইটা গুলি করার জন্য এই দেশের ফেলানির ভাই, ভাতিজা, খালু, ভাগিনা, মাও বাপ, খালাতো ভাই আমাদের কত লাভালাভি করলো। তারপরে কি করলো? এই সরকার বজ্জাতি করে ফেলানির বাইরে বিডিআর চাকরি দিছে, মানে বিজিবিতে। শুনছেন তো এটা? আর বাইরে চাকরি দিছে। আর ভাই কি বলছে? আমরা বাংলাদেশের সীমান্ত রক্ষা করব, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, এইটা ফালায় ওইটা করেঙ্গা বলছে। বার্মার সীমান্তে যে গুলি করলো, শিশুরে গায়ে গুলি করলো, মনে যায় না কেন সুধীর ভাই? পল্টন গরম হয় না, বাইতুল মুকাররম গরম হয় না, হাটাজারি ফাটাজারি গরম হয় না, বালাজারি সালাজারি আমির হারাম দাদারা সিক্কুর দেয় না, চর্ম নাই ফর্ম নাই, এর কোনো কথা নাই। কমরেড আনু বিহারীর কথা মুখে কথা নাই। তারপরে ওই যে আর ফটোগ্রাফার কি পহিদুল নাই কহিদুল শহীদ, ফটমা জাহারের চেলাদের এখন আর কোনো বক্তব্য নাই। এখন বিএনপির কোনো বয়ান নাই। এখন সব জোশ যারা দেশপ্রেমী, আমরা বাংলাদেশপন্থী, তাদেরও আলোচনা নাই। কারণ গুলিটা আসছে বার্মা থেকে। ভারত থেকে যদি আসতো তাহলে দেখতেন জোশ কাকে বলে। তো দুবাই থেকে সাদগা না হইলে ওর আব্বার দেশ পাকিস্তানি চলে না। শুনেন, আমি বারবার বলি, আমি সর্বপ্রথম আপনাদের বলেছি যে ভারত আসলে একটা নিরীহ দেশ, শক্তিশালী কিন্তু নিরীহ। এই নিরীহ প্রতিবেশীটা যদি না থাকতো বাংলাদেশের পাশে, এইখানে যদি একটা মুসলমান দেশও থাকতো, বাংলাদেশের কপালে শনি রবি সব মঙ্গল সব একবারে লাগাই দিত, সব লাগাই দিত। ভারত বসেনি। আজকে কথাটা বলতেছেন তুললেন, আমারও ভারতের প্রতি খুব ছিল, আর নীরব কেন? ভারত বসে নেই। বাংলাদেশের কপালে একটা যে শনি আছে। আর একটা তথ্য আপনাকে দেই, জাতিসংঘ সনদে সাইন করা দেশ বাংলাদেশ এবং ভারত, অনেকেই তো সাইন করা। একটা সনদে একটা আর্টিকেল কি আছে জানেন? যদি প্রতিবেশী দেশে মানে যদি গণহত্যা চলে, তাহলে তার প্রতিবেশী দেশ সেখানে তাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠাইতে পারে। এটার জন্য ওই যে বলে না ২৫ বছরের চুক্তি, ওটার দরকার না। ওটা তো আছেই। বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে যে কোনো কারণে যদি এই দেশ পাকিস্তান পন্থীদের মানে সাবেক পাকিস্তানিরা এখানে কোনো কিছু ঘাঁটি করে, তাহলে ভারত সরাসরি ঢুকে যেতে পারে। ওই চুক্তি এখনো বলবৎ। সেটা বাদ দিয়ে এটা হলো ২ দেশের চুক্তি, বঙ্গবন্ধুর আমলে চুক্তি রয়েছে, যেটাকে তারা গোলামী চুক্তি বলে। ২৫টা বহু চুক্তি কিন্তু আছে।
25 বছরের চুক্তি, ওর মধ্যে বহু কিছু লেখা আছে, আজ পর্যন্ত কিন্তু বাতিল করে নাই কেউ। না জিয়া রহমান, না। আচ্ছা, আমি এসে বললাম আসাদ খুব খারাপ কাজ করছে, আসাদ খুব খারাপ কাজ করছে। তা আসাদ যে এত খারাপ কাজ করছে, দুই একটা তো বাতিল করলাম না, একটাও। খালি মুখে মুখে বলি। যেমন বলছে যে 54 ধারা খুব খারাপ, কালা কানুন, তো বাতিল কোন দলে করেছে? ডক্টর ইউনূস এসে তো 54 ধারা বাতিল করে নাই, বরং এখানে এসে 54 ধারার আব্বা দাদা ইন্ডেমনিটি নিয়ে আসছে। জুলাই সন্ত্রাসীদের নাকি ইন্ডেমনিটি দিয়ে দিছে, মাফ করে দিছে। মানে এদের বিরুদ্ধে মামলা করা যাবে না? আর কি ক্ষুধা হয়ে গেছে নাকি? এরা কি ক্ষুধা হয়ে গেছে, ভগবান হয়ে গেছে, গড় হয়ে গেছে, না মামলা করা যাবে না? আমি সেই জন্য বলছি ভালো করছে একটা ইন্ডেমনিটি দিয়ে। আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই, ইন্ডেমনিটিতে খুব ভালো করছে, আদালতে যাইতে দিবে না, কোনো সমস্যা নাই। আমরা আমরা আইন আদালতে, বিচারপতির কোর্টে না গেলাম, পাবলিকের কোর্টে তো যাইতে পারবো। গণ আদালতে, গণ আদালতে তুলে $5 দিবে জনগণ, পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলবে। এমনি বলি নাই আমি, আমার কথা তো সত্যি হইতে যাইতেছে। এই জন্য কিন্তু দুষ্ট লোকের আমার মাঝে মাঝে চিন্তাফির বলে, বুঝতে পারছেন? যা বলে মিলে, আগেই বলছি যে এদের কিন্তু $5 দিবে, পেটে পাড়াতে গুবের করবে। তার ক্ষেত্র কিন্তু তারা তৈরি করতেছে, সেটা হলো যে ইন্ডেমনিটি দিয়ে দিছে। ইন্ডেমনিটি দিলে আমি আদালতে যেতে পারবো না, তাহলে পাবলিক তখন ধরবে আর মারবে, পেটে ভাড়া দিবে, ঘাড়ে ভাড়া দিবে। ওটা তার ইন্ডেমনিটি দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। আর আপনি যেটা বললেন যে, আমি যেটা বলতেছিলাম যে ইন্টারন্যাশনালি, মানে জাতিসংঘ সনদেই আছে, প্রতিবেশী দেশে যদি যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলতেছে, মানে ভিন্ন মতের উপরে নির্যাতন চলতেছে, প্রথমে যখন ব্লগার মারলো, আপনার মতো লোকদের দাবড়াইলো, মামলা দিল, এটা গুরুত্ব দেয় নাই। কিন্তু এটা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ইস্যু। ওই আফ্রিকা মহাদেশের লোকজন এখন জানে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন, ফ্রি থিঙ্কারদের উপর, সেকুলারদের উপর নির্যাতন হচ্ছে, জানে। ইউনূস আসাতে কয়েকটা জিনিস প্রমাণ হয়ে গেছে। 5ই আগস্ট খুবই জরুরি ছিল বাংলাদেশের জন্য, বহির্বিশ্বের জন্য। কারণ হচ্ছে, আগে বাংলাদেশের মানুষের একটা, আমরাও ধারণা, আমি করতাম, আপনিও করতেন, মানে আমি যতদূর জানি, যে সুশিক্ষিত লোকেরা, রাজনীতিবিদেরা চোর বাটপার, সুশিক্ষিত মার্জিত লোকগুলো ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে। কিন্তু বোঝা গেল না, যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। আপনার চ্যানেলে যাই আমি উপস্থাপনা করলে পুরো অনুষ্ঠানে আমি আওলা জলা বাজাই দিব, যার ওটা কাজ আপনারই সাজে। আমি নতুন চ্যানেল করলে আমি উপস্থাপক হইতে পারবো না। ওয়ে দেখছি উপস্থাপক হিসেবে আমি খুব ভালো না, ঠিক আছে, যদিও প্রশংসা করে রোকে আপা, কিন্তু আসলে আমি যেহেতু বুঝি, আমি তো আমার যোগ্যতা জানি। উপস্থাপনা একটা যোগ্যতা দরকার, বক্তব্য আলাদা জিনিস। বক্তব্য আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন। আমি আগে মনে করতাম কি, যে উপস্থাপক হওয়া বোধহয় খুব সহজ কাজ, এত বগর বগর করি, এত লম্বা লম্বা কথা বলি, শোন না। উপস্থাপনার যে তাৎক্ষণিক বুদ্ধি, এটা যে এটা কেন উদাহরণ দিলাম, ওই যে বলতেছিলাম যে যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। এই বাংলাদেশে যখন ইউনূস সরকার আসলো, আমার আগে একটা ধারণা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট না, সত্য প্রমাণিত হয়েছে যে আমি বলছিলাম। কারণ শুধুমাত্র শিক্ষিত হইলেই, আনু গ্যাংকে ক্ষমতা দিলেই, সেলিম গ্যাংকে ক্ষমতা দিলেই, ইউনূস গ্যাংকে ক্ষমতা দিলেই দেশ ভালো চলবে না, তার প্রমাণ দেখে। এবং এটা সত্য, সর্বজন বিদিত। আর মানুষের বয়স বাড়লে মতিভ্রম ঘটে, তার মধ্যে যে ডক্টর ইউনূস একটা, বদরুদ্দিন উমর একটা, আর ম্যাজিক আব্বা। ওই ইউনূস যেদিনও ঘোষণা করেছে, তারপরের দিনই ওই 2 মাসে 2 লাখের, ওই 1 মাসে 2 লাখের মতো ঢুকছে। যাই তো না, এরা কেন যাবে? আরে ভাই, রোহিঙ্গারা এই দেশে, রোহিঙ্গারা এই দেশে জামাই আদরে আছে, এই দেশে বালুর চরে হাগে আর শ্বশুর বাড়ি খায়। এই বাংলাদেশ ছেড়ে কেন তারা বার্মা যাবে? কোন দুঃখে যাবে? এরা কি যাওয়ার জন্য আসছে? এই কাতারা এটা বুঝেই না, এটা তো যাওয়ার জন্য আসে নাই, তারা এখানে থাকার জন্য আসছে। এবং এদের দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করবে, দক্ষিণ এশিয়াকে অশান্ত করবে, তার জন্য এখানে পাঠানো হয়েছে। আপনি দেখেন না, ওই দিন নিজেরা নিজেরা মারামারি করছে, 50 জনকে গ্রেপ্তার করছে। আচ্ছা, এরা এরা নাকি খুব ভালো, এরা ওদের দেশে নাকি নির্যাতিত হতে বাংলাদেশে। আচ্ছা, আপনি যে বাড়িতে আশ্রয়, আপনার বাড়িতে আমি আশ্রয় নিছি, ওইখানে কেন আমি মারামারি করবো? তার মানে হচ্ছে আমি আসলে বদ। তার মানে কম দুঃখে, আর মানে কম দুঃখে বার্মা এদের লাথি দিয়ে বাইর করে দেয় নাই। এরা তো আসলে অসভ্য, সন্ত্রাসী। কিন্তু একটা জিনিস বুঝে, এদের কন্ডম দিবেন, বলবো কন্ডম ইউজ করা যাবে, লবণ রাখবে, লবণ। বলেন কন্ডমের মধ্যে লবণ রাখছো কেন? কন্ডম ইউজ করা হারাম, কিন্তু লবণ রাখা যাবে। আচ্ছা, এটা কেমনে জানলো কন্ডম ইউজ করা হারাম? ওরা তো পড়ালেখা জানে, কিচ্ছু জানে না। আরেকটা তথ্য দেয় আপনার চ্যানেলের মাধ্যমে, সেটা হলো, আপনি শুনলে বিশ্বাস করবেন কি, আপনারও অবিশ্বাস হইতে পারে, কিন্তু আই এম দ্য আই উইটনেস। আমার সাথে কোনো এক জায়গায় রোহিঙ্গাদের সাথে দেখা হয়েছিল, তারা তো জানতো না যে আমি বাংলাদেশি। আমি শেখ হাসিনার বিরুদ্ধে এমন কথা বলতে শুনেছি, আমি অবাক হয়ে গেলাম। তারা বাংলাতেই বলতেছে, তাদের রোহিঙ্গাদের ভাষায় বললে তো আমি বুঝতে পারতাম না, তাই না? আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, আমি সব শুনলাম। তারা হ্যাঁ, এখন আরো তথ্য দেয়, কি বললো জানেন? ডাইরেক্ট শেখ হাসিনার গালি দিতেছে। তখন আপনি বিশ্বাস করবেন না, আপনি বুঝতে পারছেন আমার সঙ্গে তখন কে ছিল। সে তো পারে না, তখনই তাকে জাবরায় ধরে। আমি বললাম থামো 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 থামো, কারণ এখানে তাহলে আরেক সিনকেট হবে।
বুঝতে পারছেন তো কে থাকতে পারে আমার সাথে? বুঝছেন আপনি? তো বুঝতে পারছি। এমন ভাষা প্রয়োগ করছে, শেখ হাসিনাকে ডাইরেক্ট বৃষ্টি ভাষায় গালি দিল, অথচ শেখ হাসিনা এদেরকে 10 লাখ রোহিঙ্গাকে পাললো। এই হারামিরা। আচ্ছা, এরা খালেদা জিয়াকে কেন গালি দেয় না? কেন জামাতের আমিরকে গালি দেয় না? হোয়াই নট? আমার প্রশ্ন হলো, তোর যদি বাংলাদেশে এত খারাপ লাগে তুই তো সবারই গালি দিবি, শেখ হাসিনাকে কেন গালি দেয়? তাহলে ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ তো কালা নেন। এদের একটা কথা বলি আপনারে, যেমন এর প্রবাদ আপনিও জানেন যে কাজ নাই তো খই আছে। এদের তো কাজ নাই, এদের কোনো কাজ আছে? এরা কি জনপ্রতিনিধি? আপনি ভোট দিচ্ছেন না আপনার বাপে ভোট দিছে, আমি ভোট দিচ্ছি না আমার বাপে ভোট দিছে, কেউ আমরা ভোট দিই নাই। তো এরা আসছে নাটক করতে, এরা আসছে খই বাজতে, এরা এগুলো করে তাদের আখের গুজাচ্ছে, তাদের প্রভুদের, তারা যাদের গোলাম তাদের ফায়দা হাসিলের জন্য যা যা করার, দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনি দেখেন যেখানে নারীর স্বাধীনতা নাই, প্রতিদিন শত শত নারী ধর্ষিত হচ্ছে। মাদ্রাসায় বলাৎকারের কথা বাদই দিলাম, ঠিক আছে, প্রতিদিন শত শত নারী ধর্ষণ হচ্ছে, এদের কোনো বক্তব্য আছে নাই। মানুষ না খেয়ে থাকতেছে, এদের বক্তব্য আছে নাই। বাংলাদেশের মানুষের চাকরি নাই, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কোনো আলাপ নাই। রপ্তানি নাই, রপ্তানি যদি আপনার না থাকে দেশের মানুষ কি করে খাবে? এই দেশটা কি করে খাবে? আমদানি আপনি করবেন, পেটে ভাত থাকতে হবে, রিজার্ভে টাকা থাকতে হবে। তো রিজার্ভে টাকা কই থেকে আসবে আপনি রপ্তানি না করলে? আমরা কি করি, দেশের গতর বেচে খাই আর কিছু রপ্তানি করি, আর তো কোনো আমাদের আয় নাই। আর ট্যাক্স তো মানুষ তো ফাঁকি দেওয়া উস্তাদ। আরেকটা তথ্য দেয়, এই যে ক্রিকেট নিয়ে তো সুদূর বুদুর করে বাংলাদেশ খেলবে না, আচ্ছা কি হবে তাতে? এরা মনে করছে কি আইপিএল এ না খেললে বাংলাদেশে ভারতের লস। আপনাকে একটা তথ্য দেয়, গাধারা জানেই না যে খোদ সৌদি আরব এই আইপিএল এ $5 বিলিয়ন বিনিয়োগ করছে। তার লসটা কার? ভারতের না সৌদি আরবের? এই গাধারা এগুলো জানেই না। বুঝতে দেখেন তারা কার ক্ষতি করতে চাইছে? ভারতের। আসলে ক্ষতিটা হলো কার? সৌদি আরবের। যদি হয়, যদিও ক্ষতি হয় নাই, বাংলাদেশ যদি আইপিএল এ না যায় কার কি যায় আসে? সৌদি আরব যদি $5 বিলিয়ন বিনিয়োগ করতে পারে, ওরকম 5টা প্লেয়ার আইনে চমক দেখাইতেই পারে, এমন চমক দেখাবে তাদের। কিন্তু দেখেন আপনি, এই গাধারা মনে করতেছে যেমন এই যে দেখেন এরা দুবাই থেকে চাইল আনে, ঠিক আছে, ভারত থেকে কিনবে না, গিয়ে দেখে গেলে সব ভারতেরই চাউল, দুবাই থেকে বেশি দামে কিনে আনে ভায়া পাকিস্তান। এইরকম গবেট রাজনীতিবিদ আমি বুঝতে পারি না। ডক্টর ইউনূস নাকি একজন ডক্টরেট, তিনি নাকি একজন অর্থনীতিবিদ। এইরকম মূর্খ মানুষ যে শিক্ষিত হইলেও নোবেল লটারির মূর্খ হয়, তার সর্বশেষ জীবন্ত প্রমাণ হচ্ছে এই ডক্টর ইউনূস। আচ্ছা, আপনি জামালপুরে যে পাগল আছেন আমাদের আদা পাগল, আদা পাগলের যদি বলেন যে ওইখানে চাইলের দাম হইলো 60 টাকা, আসাদের কাছে চাইল আনলে 50 টাকা, আমি যদি বলি যে আচ্ছা তো তোর দুশ্মনের কাছে, ও পাগল কিন্তু আপনার কাছে চাউল নিবে, আপনার সাথে ঝগড়া, তারপর যাবে কেন? 10 টাকা কমতে পেয়েছে। নিজের লাভ পাগলও বুঝে, কিন্তু ডক্টর ইউনূস বুঝে না। কারণটা কি? কারণ হইলো আসলে সে পাগল না, শিয়ানা পাগল, শিয়ানা পাগল। তাই শিয়ানা পাগলকে এই দেশের মানুষ কিভাবে সোজা করবে কিছুদিন পরে আমরা দেখতে পাবো। সব। আর আজকে আপনার ভিডিও আপনি দেখলেন, আমি দেখলাম কিছুক্ষণ আগে সময় টিভিতে একটা দুধ আলা কাঁদতেছে, সে বলে আমি লোন করে 16 মণ দুধ নষ্ট হয়ে গেছে তার। আরেক ভদ্রলোক সে কান্না করে বলতে তার বাচ্চাটা অক্সিজেনের অভাবে ইয়েতেই মারা গেছে বা এমন কিছু, মানে সে বলতেছে মারাই গেছে মনে হয় আমার বাচ্চা, পরে সময় তো ল্যাব এইটা হাইটে নিয়ে ল্যাব এইটা যায় অক্সিজেনে দিয়ে রাখছে, তো ও বলতেছে বাঁচবে কি মরবে আর জানি না, এখন অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী। এছাড়া আরেকজন ডাক্তার দেখলাম, উনি বলতেছে ওনার জন্য 20 থেকে 25 জন বাচ্চা বসে আছে, যেটা উনি একজন অর্থোপেডিক্সের শিশু বিভাগের সার্জন। পাবলিক খেপতেছে, পাবলিক শুধু খেপা না, আমার মতো তো পাবলিক এই স্টুডেন্ট নামের এই কলঙ্কগুলোরে মাইরা ওখান থেকে ঘরে ঢুকানো উচিত ছিল, এবং এদের না শুধু ওদের বাপমারে সব পিটানো উচিত। তুমি বেটা ইউনিভার্সিটি, তুমি এখন কোন ইয়ারে আছো? তোমাদের দিতে হবে, ওই দিতে হবে, সেই দিতে হবে। 7 কলেজের যন্ত্রণায় তো গত 2 বছর মানুষ শান্তি পায় নাই ভাই। হয় হেরা ঢাকা কলেজ, ওই সিটি কলেজ মারামারি নাই, নটরডেম কলেজ মারামারি নাই, ওইটা নাই সেটা, ওদের অশান্তিতে অলরেডি মানুষ ভুগছে। এখন আবার ইউনিভার্সিটি দিয়া এবার তো আরো মানে পুরা শেষ। এ 7 কলেজ আমার মতে ঢাকা শহরের মানুষ একজোট হইয়া এই 7 কলেজ পুরোই ভেঙে ফেলাই দেওয়া উচিত। ওই যে গতকালকে না পরশু দিন ওই যে মাদ্রাসার এক শিক্ষক ছাত্রী নিয়ে গেছে, আর যেরকম পুরো মাদ্রাসা জ্বালাই দিছে, ঠিক এই 7 কলেজে এখন ভেঙে চুরা ফেলাই দেওয়া উচিত। যে ঢাকা শহরের 7 কলেজের দরকার, আর কলেজের দরকার কি ভাই? বাংলাদেশের পোলাপান এখন পড়ে, সেটা তো সব এখন এনসিপি করে, চান্দাবাজি করে, ধান্দাবাজি করে, এগুলো সব তার কোনো কিচ্ছু নাই। আপনি দেখে একটা কলেজ দেখান তো ঢাকা চিটাঙে কোথাও, আবার এই ইন্ট্রিম কাউরে বলছে যে তোমরা পড়ালেখায় ফিরে যাও।
আর তোরা আন্দোলন করতে হলে তোরা শিক্ষা ভবন ঘেরাও কর, শিক্ষামন্ত্রী যে তুলে নিয়ে হের লগে কর। তুই ঢাকা শহরের সারা রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের দুর্ভোগ পাবি কেন? নাকি এইখানেও আবার আওয়ামী লীগরে খুঁজবে যে এটা আওয়ামী লীগ করতেছে, এটা বলবে নাকি 2 দিন পরে? কম থাকবে, শনিবারও বন্ধ, অফিস আদালত নাই, রোববারে সম্ভবত কোন একটা ছুটি আছে, রোববারও কোন একটা ছুটি আছে বা কিছু একটা দিবস আছে, যার কারণে ওনারা আবার মঙ্গলবার থেকে নামবে। ওনারা 3 দিনের জন্য যে ইয়ে করছে ওইটা না, ওইটা এমডি মুহিত সাহেবই বলতে পারবেন কোনটা আজাদি আর কোনটা গোলামি। তারপর উনি আবার লেখছেন যে চেহারা দেখলে আওয়ামী লীগ চেনা যায়। চেহারা দেখলে তো আওয়ামী লীগ চেনা যায়, চেহারা দেখলে বিএনপিও চেনা যায়। আর জারজ যারা, তারা চেহারাই দেখায় না, কারণ জারজ মানে জামাত, জামাতেও পরিকার্য, জারজেও পরিকার্য, দুইটাই পরিকার্য, জারজ জামাত দুইটাই পরিকার্য। শুধু এগুলো হচ্ছে বট। সরকার গত 17 মাসে যে আকামগুলা করছে ওগুলো নিয়ে যাতে আর কোনো মামলা না হয়। ডাক্তার ইউনূস যে 666 কোটি টাকা না দিয়া গ্রামীণ ব্যাংকের শেয়ার কমাইয়া নিজের ব্যবসা বাণিজ্য ফুলাইছে, এগুলা যাতে রক্ষা পায়। এ হ্যাঁ ভোটের মানে হলো যে দেশের যে এত কিছু বেচলো আমেরিকার কাছে, এগুলা যাতে রক্ষা পায়। এই যে এখন বিমান এবং অস্ত্র কিনা বাবদ $9 বিলিয়ন পরিশোধ করতে যাচ্ছে আগামী 10 দিনের ভিতর সরকার, এগুলো নিয়ে যাতে কথা না হয়। বাংলাদেশের নাই এখন $30 বিলিয়ন, তার মধ্যে $9 বিলিয়ন দেওয়া হবে আগামী 10 দিনের ভিতরে বিমানের অ্যাডভান্স, অস্ত্র কিনার অ্যাডভান্স। আপনি আমি বিমান আর অস্ত্র কিনা কার লগে যুদ্ধ করুন? আমার দেশের মানুষ গ্যাস সিলিন্ডার পায় না খাইতে, পাবলিকের খাওয়ার জন্য গ্যাস সিলিন্ডার দরকার। একটা দেশ অস্ত্র কখন কিনে, একটা দেশ যুদ্ধ বিমান কখন কিনে? যখন পাবলিক খাইতে পারে। আজকে ইরানের যে রেগুলেশন দেখেন, যেই ডলারের দাম কমে, যেই মানুষের হাতের থেকে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, ইরানের রেগুলেশন হয়ে যাচ্ছে। ইরান সরকার আজকে প্রায়, বিভিন্ন মানবাধিকার সংস্থায় বলতেছে, আমি না, ওরা বলতেছে প্রায় 16,000 মার্ডার হয়ে গেছে। এবং কালকে আমাদের দেশের কিছু কিছু পত্রিকায় দেখলাম কইতেছে ইরানের সরকার সরাসরি চোখে আর মাথায় গুলি করে দিতেছে। তাই বলে ইরানের সরকার তো ভালোই করতেছে, এটা তো বাংলাদেশ সরকারের করা উচিত ছিল। ইরানের আর্মি দেশের প্রতি অবিচল, বাংলাদেশের আর্মি যে বেঈমান। ওরা বাংলাদেশ আর্মি গত 17 মাস ধরে একটা অবৈধ সরকার হাতে ক্ষমতা দিয়ে পুরো দেশটারে বেচা খাইছে। সুতরাং এই যে গোলামি কইতেছে, তার মানে কি যে জানেন, যদি না ভোট দেয় তাহলে তো এই যে গোলামগুলো তো বাইজে যাবে, এই গোলামগুলো বাঁচার জন্য এখন হাবট। আর যত গোলাম যত জারজ এরাই এখন হাবট। আর কিসের ভোট? অর্ডিন্যান্স দিয়ে কোনো ইয়ে হয় না, গণভোট হয় না, অর্ডিন্যান্স দিয়ে কোনো গণভোট হয় না। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তোরা হ্যাঁ ভোট আর না ভোটের কি ভোট? ভোট তো অলরেডি আমরা দেখতেছি না, বিভিন্ন ভিডিও গুলো আসতেছে না, এই যে পোস্টাল ভোট সব জমাতিদের হাতে, এদের ঘরে ঘরে নিয়ে যায়, নিজেরা পোস্টাল ভোট দিতেছে। আর এখন আমরা বলতে পারি কি জানেন, যে ওই ফেব্রুয়ারির ভোট জানুয়ারিতে হইতেছে। এখন আর দিনের ভোট রাতে নাই, এখন এই মাসের ভোট আগের মাসে হয়ে যাইতেছে। সুতরাং সব জায়গায় সেম। এই যে ভাই লেখছে বাংলাদেশের অলিতে গলিতে জঙ্গিরা দেশ ধ্বংস করে দিয়েছে, এটা বাংলাদেশের অনেক জায়গায় সারা পৃথিবীতে সবাই বুঝতেছে, একমাত্র জারজ জামাত ছাড়া। তথাকথিত আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, বাংলাদেশে নির্বাচন হওয়া না হওয়া, বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে কত পাহাড় পরিমাণ চাপ তৈরি করেছে এবং আন্তর্জাতিক মহল কতটা চাপে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলতি সপ্তাহে এসে, এটা বোধহয় সাংঘাতিক রকম পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে আমেরিকার যেই 2 সাবেক কূটনীতিক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের, তারা যেসব প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তুলেছেন, এইসব প্রশ্নে খুব পরিষ্কার যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন, অংশগ্রহণমূলক না হওয়া নির্বাচন বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচন যে আসলে নির্বাচনই হবে না, এই নির্বাচন যে আসলে শুধু কথার ফুলঝুরি, আনন্দময়, উৎসব মুখর, সুষ্ঠু, সেটা হয়তো আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করেছে। এবং সেই কারণেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এর আগেও ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপিরা
কথা বলেছেন। ব্রিটিশ এমপিরা আলাদাভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চাপ তৈরি করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। তেমনই ঘটনা ঘটেছে আবার নতুন করে ব্রিটিশ পার্লামেন্টে একটি ঝড় উঠেছে, সেই ভিডিওটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা সেই বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে আরো একটি সুনির্দিষ্ট বক্তব্য তথ্য জানাতে চাই। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে তৎপরতা। এটা সোশ্যাল মিডিয়া হয়ে বিশেষ বিশেষ ব্যক্তিদের করা উক্তি চারদিকে আলোচনা হচ্ছে। 14 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের 2 বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি বিশদ, তারপরও কিছু ডেভেলপমেন্ট খবর থাকার কারণে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। বাংলাদেশের গণমাধ্যমকে পুরোপুরি অন্ধকারে রাখা হলেও একটি সূত্রের বরাতে জানা গেছে ট্রাম্পের প্রতিনিধিদ্বয় মিস্টার অ্যালবার্ট গম্বিস ও মিস্টার মরস্ট্যান, যারা উভয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে দায়িত্ব পালন করেছিলেন, ইউনূসের সঙ্গে নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। 3টি খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। সেই সূত্র নিশ্চিত করছে মোহাম্মদ ইউনূস কি 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে সক্ষম। বাংলাদেশে যে খবরাখবর বেড়েছে তাতে এই প্রশ্নটি আসেনি। ডক্টর ইউনূস এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে তিনি কি 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে সক্ষম। ইউনূস কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? একটা নির্বাচন হয়ে গেল, শোনা যায় ডক্টর ইউনূসের নাকি ভবিষ্যৎ রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা আছে। সেটা যদি থেকে থাকে তাহলে একটা নির্বাচন শুধু হয়ে গেলেই তো হলো না, ক্ষমতা হস্তান্তর একটা বড় ইস্যু। সেই প্রশ্নই তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইউনূস কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? 3, 12 ফেব্রুয়ারি নির্বাচন কেন অন্তর্ভুক্তিমূলক নয়? স্পষ্ট কেন আওয়ামী লীগ বিহীন এই নির্বাচন বাংলাদেশে এতগুলো জনগণের মতামত বাইরে রেখে? 4, দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নীতির অনুসরণ করে কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়নি? এটা নিয়ে আমরা বিশদ এর আগে আলোচনা করেছি। আপনারা যারা আমাদের আগের আলোচনা দেখেছেন তারা একটু সেখান থেকে জেনে নেবেন। এছাড়াও মিস্টার গম্বিস ও মিস্টার টেন নাকি ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম প্রধান দাতা হিসাবে ইউনূসের ভূমিকা এবং গ্রামীণ আমেরিকা সাম্রাজ্যের সঙ্গে ক্লিন্টন ও সরস পরিবারের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন তোলেন। আপনারা জানেন যে সরস পরিবারের সাথে ক্লিন্টনের সম্পর্ক, সরস পরিবারের তার সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন আছে। আরো জানা গেছে ট্রাম্প প্রশাসন এসব বিষয়ে দ্রুততার সঙ্গে তদন্ত করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের পক্ষে ইউনূসের ভূমিকার অভিযোগ অন্তর্ভুক্ত। উল্লেখ্য, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উদ্বেগজনক উত্থান, আল কায়েদা, আইএসআইএস ও হিজবুত তাহরিরের প্রকাশ্যে কর্মকাণ্ড সহ নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। আমি গতকালকে আলোচনায় বলেছি যে 2020 সালে হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনূস হোক, তার ব্যক্তিগত হোক বা গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে সহায়তা করাটা ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে। চলুন এবার যাওয়া যাক ব্রিটিশ পার্লামেন্টের নতুন কি ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যাকে, তিনি প্রশ্নগুলো তুলেছেন। বলছেন, মাননীয় স্পিকার, আজ আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে, তবুও একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। নির্বাচনের আগে নিষেধাজ্ঞা গভীর উদ্বেগের বিষয়। স্পষ্ট কথাবার্তা। আমি বিশেষভাবে মর্মাহত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা দেখে। হত্যাকাণ্ড, মন্দির অগ্নিসংযোগ এবং ভয়ভীতি এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, এটাই হওয়া উচিত রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই ব্রিটিশ এমপি আরো বলছেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে, দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই অধিকার রক্ষায় স্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়া। ধন্যবাদ। ব্ল্যাকম্যান, ব্রিটিশ এমপি, তিনি এই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন এবং সেইটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। দর্শক, আমি শুরু থেকে আপনাদেরকে যেটা বলছি,
আরো 1 মাস আগে থেকে বলে এসেছি, নির্বাচন ঘনিয়ে আসতে আসতে ডক্টর ইউনূস তার একগুঁয়েমির আচরণ, প্রতিহিংসার রাজনীতি আরো দীর্ঘ করার চেষ্টা এবং আওয়ামী লীগকে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা অব্যাহত রাখেন, তাহলে আন্তর্জাতিক মহলের এই চাপ নির্বাচন আসতে আসতে আরো বাড়বে। তারই স্পষ্ট লক্ষণ আমাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান।